হ্যালো বন্ধুরা, অ্যাপেক্স ই লার্নিং চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি অম্বরীশ আপনাদের সঙ্গে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া, মূলত ফাংশনস অফ আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934। এই অ্যাক্ট অনুযায়ী বর্তমানে আরবিআই তার কাজকর্ম পরিচালনা করে থাকে এবং এই অ্যাক্টের যে বিভিন্ন সেকশনসগুলো রয়েছে সেই সেকশনস বিষয়ে আমরা ডিটেলে জানবো। এই অ্যাক্ট অনুযায়ী বর্তমানে ব্যাংককে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা শিডিউল ব্যাংক, একটা নন শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংকে আবার দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, কমার্শিয়াল ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংক। এই বিষয়ে আমরা ডিটেলে জানবো। নেচার অফ আরবিআই, স্ট্রাকচার অফ আরবিআই, আরবিআইয়ের যে গভর্নিং বডি রয়েছে সেখানে আমরা জানি কি একজন ফুল টাইম গভর্নর, তার সঙ্গে 4জন ডেপুটি গভর্নর তাকে অ্যাসিস্ট করছে। টোটাল 21 জনের একটা টিম আরবিআইয়ের সমস্ত কাজকর্ম পরিচালনা করে থাকে। আরবিআই এবং এসবিআই এর মধ্যে পার্থক্য, তাদের মধ্যে চরিত্রগত কি মিল রয়েছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। পাবলিক ব্যাংক এবং প্রাইভেট ব্যাংকের যে তফাৎ সেগুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট 1949, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটস ব্যাংক অ্যাক্ট 1959, আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া 1964। এর পাশাপাশি আমরা আরআরবিস, রিজিওনাল রুরাল ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1976। এই সমস্ত ডিটেল আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। আমরা সকলেই জানি ডব্লিউবিসিএস এ কম্পালসারি মেন্সের কম্পালসারি ফিফথ পেপারে ফাংশনস অফ আরবিআই বলে একটা পোর্শন আছে এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণ কোশ্চেন আমরা পেয়ে থাকি, আমরা সকলেই জানি। এই ভিডিওটি থেকে একইভাবে যেমন সিবিসিএস সিস্টেমে যারা কলেজে পড়ছে তারাও উপকৃত হবেন, একই সঙ্গে স্কুল স্তরেও যারা পড়ছেন তারাও একইভাবে উপকৃত হবেন। আমি প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি দেখুন। এই ভিডিওটি দ্বারা আপনারা অনেক কিছু বিষয় ব্যাংকিং সম্বন্ধে মোটামুটি অনেকটা আপনাদের ধারণা ক্লিয়ার আমরা করতে পারবো। প্রথমে এত জটিলতার মধ্যে না গিয়ে আমরা যদি আরবিআই এবং এসবিআই এর সম্পর্কটাকে খুব ভালোভাবে বুঝে নিতে পারি তাহলে আমাদের টোটাল ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হয়ে যাবে। যেমন ধরুন, আমরা সাধারণ মানুষ, আমাদের যখন টাকার দরকার হয় আমরা তখন কোথায় যাই? আমাদের নিয়ারেস্ট ব্যাংকগুলোতে যাই। ব্যাংকগুলো আমাদেরকে টাকা ধার দেয়, তার এগেনস্টে ব্যাংক আমাদের কাছ থেকে কিছু ইন্টারেস্ট বা সুদ নেয়। তেমনি ব্যাংকগুলোর যখন টাকার দরকার হবে ব্যাংকগুলো কোথায় যাবে? ব্যাংকগুলো তখন আরবিআই এর কাছে যাবে, আরবিআই এর কাছ থেকে টাকা তারা ধার নেবে, আরবিআইও তার এগেনস্টে কিছু ব্যাংকগুলোর কাছ থেকে কিছু ট্যাক্স নেবে। এই যে আরবিআই ব্যাংকগুলোর কাছ থেকে টাকা ধার দিয়ে যে ট্যাক্সটা নিচ্ছে সেটাকে বলা হয় রেপো রেট। এবং আরবিআই এর কাছ থেকে টাকা এনে ব্যাংকগুলো যখন আমাদেরকে একটা নির্দিষ্ট সুদের টাকা ধার দেয় সেটাকে বলা হয় বেস রেট। এবং এখানে সবসময় মনে রাখুন যে বেস রেট সবসময় রেপো রেটের থেকে বেশি হবে। বেস রেট, রেপো রেট যদি 5% হয় ধরে রাখুন বেস রেট হবে 8%, 9% বা 10%। তো রেপো রেট, রিজার্ভ রেপো রেট, বেস রেট, সিআরআর, এসএলআর, এই সমস্ত ব্যাপারে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেল আলোচনা করব। আজকে আমরা মূলত আমাদের পূর্বের আলোচনাতেই ফিরে যাই। তবে আরবিআই এবং এসবিআই এর মধ্যকার এই সম্পর্কটাকে বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে ফিরে তাকাতে হবে। আমরা কি জানি, প্রাচীন ভারতে এবং মধ্যযুগের ভারতে হুন্ডি নামে এক প্রকার সংগঠন যারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো, ব্যবসায়ীদের টাকা ধার দিত, এবং সেই সংগঠনেরই বর্তমান রূপ হচ্ছে ব্যাংক ব্যবস্থা বলে আমরা সকলেই জানি। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ভারতে 1770-এ কিছু ব্রিটিশ মার্চেন্ট এবং কিছু ভারতীয় ব্যবসায়ী তাদের হাত ধরে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে 1770-এ প্রথম যে পাবলিক প্রাইভেট যে ব্যাংকটা প্রতিষ্ঠা ঘটছে সেটার নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। তারপরে 1806-এ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে প্রতিষ্ঠা ঘটছে ব্যাংক অফ কলকাতা, পরবর্তীকালে সেটার নাম হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল। এবং এর পাশাপাশি 1840 খ্রিস্টাব্দে এসে ব্যাংক অফ বম্বে, 1843-এ ব্যাংক অফ ম্যাড্রাস। এই তিনটে প্রভিন্সে, মূলত বাংলা, বম্বে এবং ম্যাড্রাস প্রেসিডেন্সিতে তিনটে জায়গাতে তিনটে ব্যাংক প্রতিষ্ঠা হচ্ছে। এবং এই ব্যাংকগুলোকেই প্রথম 1861 খ্রিস্টাব্দে পেপার কারেন্সি অ্যাক্টের আওতায় এদেরকে কাগজি মুদ্রা বা কাগজের নোট ছাপানোর অধিকার দেওয়া হচ্ছে। এবং এই তিনটে ব্যাংকই পরবর্তীকালে কিছুদিন পরে 1921 খ্রিস্টাব্দে এসে তিনটে ব্যাংক একসঙ্গে মার্চ করে গিয়ে অ্যামালগামেশন অফ 3 প্রভিন্সিয়াল ব্যাংক, মানে তোমার ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বম্বে এবং ব্যাংক অফ মাদ্রাজ একসঙ্গে মিশে গিয়ে কি তৈরি হচ্ছে? ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921। এই 1921 এর ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ায় 1955-এ এসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে এসে স্টেট বিআই, মানে স্বাধীন ভারতবর্ষে এসবিআই নামে নাম নিয়ে বর্তমানে যে আমরা এসবিআই দেখতে পাচ্ছি তার প্রথম সূত্রপাত ঘটছে এসবিআই অ্যাক্ট 1955 অনুসারে। এবং তারপরে আসছে কি, এসবিআই এর যে বিভিন্ন সাবসিডিয়ারি ব্যাংকগুলো আছে সেগুলোর নাম আমরা একটু পরেই আসছি। তো 1959-এ এসে এসবিআই এবং তার অ্যাসোসিয়েটস ব্যাংকসগুলো, মানে এখানে অ্যাসোসিয়েটস কেন, কারণ পরাধীন ভারতবর্ষের আমরা কি জানি বিভিন্ন প্রিন্সলেস স্টেট ছিল। প্রিন্সলেস স্টেট বলতে যে বিশেষ আঞ্চলিক যে সমস্ত রাজ্যগুলো ছিল সেখানে তারা বিভিন্ন রাজারা ছিল, তারা তাদের নিজস্ব একটা ব্যাংক ব্যবস্থা তাদের রাজ্যের মধ্যে গড়ে তুলেছিল। তাদের গোটা ব্যাংকটারি ম্যানেজমেন্ট কারা করতো? এই সমস্ত প্রিন্সলেস স্টেটের যে সমস্ত রাজারা ছিল। এবং ভারতবর্ষ স্বাধীন হয়ে যাওয়ার পরে এমন 8টা ব্যাংক যারা এসবিআই এর সঙ্গে মার্চ করে যায় এবং এসবিআই এর আন্ডারে থেকে যায়। এসবিআই গঠিত হচ্ছে 1955 অ্যাক্ট অনুযায়ী এবং এসবিআই অ্যান্ড ইটস অ্যাসোসিয়েটস ব্যাংক অ্যাক্ট 1959 এর আন্ডারে
তারা এসবিআই এর অধীনে চলে আসছে। এই ধরনের ব্যাংকগুলো কি কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জয়সলমীর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হায়দ্রাবাদ, এই ধরনের বিভিন্ন টোটাল 8টা ব্যাংক এসবিআই এর আন্ডারে চলে আসছে। এই গেল আমাদের এসবিআই এর জন্ম বৃত্তান্ত। কারণ এখানে একটা কথা বলে রাখি, এসবিআই কিন্তু ন্যাশনালাইজড ব্যাংক না। কারণ এসবিআই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে লার্জেস্ট কমার্শিয়াল ব্যাংক, কিন্তু এটাকে ন্যাশনালাইজড বলা হয় না। কারণ ন্যাশনালাইজড হতে গেলে 1949-এর যে মানে ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট, তার আন্ডারে আসতে হয়। কিন্তু এসবিআই তার আন্ডারে নেই। এসবিআই তার নিজস্ব যে অ্যাক্ট রয়েছে, এসবিআই অ্যাক্ট 1955, সেই অনুযায়ী চলে। সেই জন্য এখানে একটা ট্রিকি কোশ্চেন আসতে পারে, এসবিআই কি ন্যাশনালাইজড ব্যাংক? এসবিআই ন্যাশনালাইজড ব্যাংক না, কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় বৃহত্তর কমার্শিয়াল ব্যাংক। এর পাশাপাশি বিশ্বের প্রায় মানে মানে আয়তন ইয়ের দিক থেকে এসবিআই পজিশন হচ্ছে 43, তার কর্মকাণ্ডের দিক থেকে বিশ্বের বৃহত্তর ব্যাংকগুলোর মধ্যে 43তম অবস্থানে রয়েছে। এবং ভারতবর্ষের টোটাল মার্কেট ক্যাপিটালের 23% এসবিআই শেয়ার করে, এবং যে সমস্ত ডিপোজিট মানি এবং লোন, তার প্রায় 25% এসবিআই এর শেয়ারের মধ্যে আছে। তো এসবিআই এর গেল এই জন্মবৃত্তান্ত। এবার আমরা আরবিআই এর বিষয়ে চলে আসি। আরবিআই বিষয়ে জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে আমাদের যে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর, তার গবেষণা প্রবন্ধ দ্য প্রবলেম অফ রুপি, ইটস অরিজিন অ্যান্ড সলিউশন নামক একটি গবেষণা প্রবন্ধে এই আরবিআই নামক যে কনসেপ্টটা প্রথম তিনি উত্থাপন করেন, এবং তিনি তার পেপারটাকে প্রেজেন্ট করেন হিল্টন ইয়ং নামক একটা কমিশনের কাছে। এবং এই কমিশন রেকমেন্ড করছে কার কাছে না, ইম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে ব্রিটিশ আইনসভার কাছে এই বিষয়ে একটা আরবিআই এর গঠনরূপ বিষয়ে একটা প্রস্তাবনা দেয়। এবং তারাই বিবেচনা করে 6 মার্চ 1934-এ এই ধরনের একটা সংগঠন বা ব্যবস্থা গড়ে তোলার কথা চিন্তা করে। এবং সেই চিন্তাধারা থেকে 1 এপ্রিল 1935-এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্টের আন্ডারে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার কর্মকাণ্ড শুরু করছে, বা বলা যেতে পারে ওই দিন থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সূত্রপাত ঘটছে। তবে প্রথমে মানে বলে রাখি, ইনিশিয়াল স্টেজে কিন্তু আরবিআই একদম প্রাইভেট ব্যাংক ছিল। কিছু ব্রিটিশ মার্চেন্ট তারা এই ব্যাংকের কার্যকলাপ শুরু করেছিল, বিভিন্ন লোকজনকে টাকা ধার দিত। যখন এদের ব্যবসা মানে প্রসার যখন জমে উঠেছে, তখন কি হলো, সরকারের উপর প্রেসার আসতে থাকে। কারণ সরকারের জনগণের এত টাকা জমা রাখছে, কোনো কারণে যদি পাবলিক প্রাইভেট ব্যাংক যদি মানে দেউলিয়া হয়ে যায় বা তাদের ব্যবসা গুটিয়ে চলে যায়, তখন কি একটা হিউজ পরিমাণ লোকের উপরে ক্ষতির সম্মুখীন হতে পারে। সেই জন্য ব্যাংক পরবর্তীকালে সরকারের উপর চাপ আসে এবং সরকার সেটা আন্ডারটেক আপ করে নেয়, সেটাকে আমরা ন্যাশনালাইজড বলি। তো আরবিআইয়েরও কি হলো, আরবিআই 1934-এর 1 এপ্রিলে আরবিআই অ্যাক্টের থ্রু দিয়ে তার প্রতিষ্ঠা ঘটলো। এবং স্বাধীন ভারতবর্ষে এসে 1949-এ 1 জানুয়ারি 1949-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বাধীন হয়ে যাওয়ার পরে আরবিআইটাকে তার জাতীয়করণ করে, ন্যাশনালাইজড করে নেয়, এবং ফুললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিসাবে আরবিআই তার কর্মকাণ্ড শুরু করে। মানে আরবিআই এর চরিত্র বলতে গেলে কি, আরবিআই কিন্তু ফুললি ওন্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা গেল আরবিআই এর একটা প্রধান বৈশিষ্ট্য। তবে এক্ষেত্রে যে 1934 যে অ্যাক্টটা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখানে কিন্তু একটা ব্যাপার আছে, আরবিআই এর অটোনমির ক্ষেত্রে কিন্তু একটা কন্ট্রোভার্সি রয়েছে। কারণ আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এ সেকশন 7-এ একটা ঘটনা বলা আছে। সেখানে কি বলা আছে, সেকশন 7, এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 রিজার্ভ ব্যাংকের যে অটোনমি পাওয়ার সেটাই খণ্ডন করে দিয়েছে। এই অ্যাক্টের 7 সেকশনে কি বলছে, সেকশন 7 স্টেট দ্যাট দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান লেজিসলেট দ্য ফাংশনিং অফ দ্য আরবিআই থ্রু দ্য আরবিআই বোর্ড। এই যে আরবিআই বোর্ড মানে 21 সদস্যের, একটু আগে বললাম 21 সদস্যের যে আরবিআই বোর্ড রয়েছে, তার থ্রু দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু টোটাল আরবিআইটাকে কন্ট্রোল করে। এখানে একটা কথা বলে রাখি, আরবিআই কিন্তু ফুললি ওন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে এটা একটা আরবিআই নেচারও বলা যেতে পারে, আরবিআই কিন্তু অটোনমি না। এর পাশাপাশি আরবিআই আরো যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, আরবিআই নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, এবং আরবিআইটা বর্তমান আরবিআই ইংল্যান্ডের যে ব্যাংক অফ ইংল্যান্ড তার আদলে তৈরি। আরবিআই যদি আমরা লোগোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো একটা পামটি, তার পাশে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। প্রথম প্রাথমিক অবস্থাতে এই রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গায় একটা লায়ন ছিল, বর্তমানে এখন পামটি মানে তাল গাছ, এবং তার পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার সিম্বলের মধ্যে আছে। এইটা গেল মোটামুটি আরবিআই এর একটা সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আরবিআই এর আরো বৈশিষ্ট্য হলো, আরবিআই ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটুটরি বডি বাট নট কনস্টিটিউশনাল বডি। এখানে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, স্ট্যাটুটরি বডি এবং কনস্টিটিউশনাল বডির মধ্যে পার্থক্য কি? স্ট্যাটুটরি বডিজ আর এস্টাবলিশ বাই অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্টের অ্যাক্ট অনুযায়ী এগুলো প্রতিষ্ঠা ঘটে। আর কনস্টিটিউশনাল বডি মেনশন ইন কনস্টিটিউশনের উল্লেখ থাকবে এই সমস্ত বডিজগুলোর। আর একই সঙ্গে এদের পাওয়ার ডিরাইভ ফ্রম দ্য কনস্টিটিউশন থেকে এরা তাদের কার্যকলাপ বা কাজকর্ম কিভাবে হয় তার নির্দেশিকা পেয়ে থাকবে। এটাই হলো ডিফারেন্স বিটুইন
কনস্টিটিউশনাল বডিজ এবং স্ট্যাটুটরি বডিজ। আরবিআই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটুটরি বডিজ বাট নট অটোনোমাস, একইভাবে নন প্রফিটেবল এবং ইংল্যান্ডের আদলে তৈরি করা একটা ব্যাংক। এইটাই হলো আরবিআইয়ের প্রধান বৈশিষ্ট্য এবং আরবিআই ফুললি ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবার আমরা সরাসরিভাবে চলে আসি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1934 এর যে সমস্ত সেকশনসগুলো রয়েছে সেই সমস্ত সেকশন নিয়ে। একটু আগে আমরা আলোচনা করলাম সেকশন 7, এটা সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল। এখানে কি হয়েছে না, আরবিআই কে তার অটোনমি দেওয়া হয়নি, সেন্ট্রাল গভর্নমেন্টই তার আরবিআই এর যে বোর্ড রয়েছে তার আন্ডারে রিজার্ভ ব্যাংকের কর্মকাণ্ড পরিচালনা করে। এই গেল সেকশন 7। এবার আমরা সেকশন 17-এ চলে আসি। সেকশন 17-এ কি বলেছে, আরবিআই ক্যান কন্ডাক্ট বিজনেস, আরবিআই ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারে। আরবিআই ক্যান অ্যাকসেপ্ট ডিপোজিট ফ্রম দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট উইদাউট ইন্টারেস্ট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট তার টাকা হচ্ছে আরবিআই জমা রাখে, এখানে কোনো কেউ কাউকে কোনো ইন্টারেস্ট দেয় না বা নেয় না। এর পাশাপাশি আরবিআই কিন্তু যে কোনো সময় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টকে লোন প্রোভাইড করতে পারে আর কি, মানে আরবিআই ক্যান প্রোভাইড অ্যাডভান্স, লোন না, অ্যাডভান্স প্রোভাইড করতে পারে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টকে। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আরো একটা পয়েন্ট সেকশন রয়েছে, সেটা হলো সেকশন নম্বর 22। এখানে কি বলছে, আরবিআই হ্যাজ দ্য এক্সক্লুসিভ রাইট টু ইস্যু কারেন্সি নোট ইন ইন্ডিয়া। আরবিআই এর একমাত্র ক্ষমতা আছে ভারতবর্ষে কারেন্সি নোটটাকে ছাপানো। এটা সেকশন 22 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুযায়ী। এই কারেন্সির বিষয়ে আমি আরো একটু ডিটেলে পরবর্তীকালে আসছি। এর পাশাপাশি সেকশন 24-এ কি বলেছে, আরবিআই ক্যান ডেনোমিনেশন এ ম্যাক্সিমাম রুপিস অফ 10,000, 10,000 টাকার নোট ছাপানো কিন্তু আরবিআই এর ক্ষমতার মধ্যে আছে। ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত একটা নোট 10,000 টাকা পর্যন্ত হতে পারে। এখন যেমন 2,000 টাকা অব্দি আছে, তেমনি একটা নোট 10,000 টাকা পর্যন্ত ছাপানো যেতে পারে। এর পাশাপাশি আরবিআই ক্যান এক্সচেঞ্জ অফ ড্যামেজ নোটস, মানে আরবিআই যে সমস্ত ছেঁড়া টাকা বা আমরা কাটা টাকা সেইগুলো কিন্তু আরবিআই সেগুলো এক্সচেঞ্জ করে দিতে পারে, সেইগুলোকে আবার নতুনভাবে রিপ্রিন্ট করতে পারে। এই পাওয়ারটাও আরবিআই কে দেওয়া হয়েছে। এবং এইটা কত নম্বর সেকশনে আছে, আরবিআই অ্যাক্ট সেকশন 28 এই ধরনের কথা বলা হয়েছে। এবার আমরা চলে আসি ন্যাশনালাইজেশন অফ ব্যাংক, ব্যাংকের জাতীয়করণ বা রাষ্ট্রীয়করণ ব্যাপারটা কি। মূলত মানে ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক স্টেজে সমস্ত ব্যাংক কিন্তু মানে প্রাইভেট ব্যাংক থাকে। এবার প্রাইভেট ব্যাংকে কিছু মার্চেন্ট বা কিছু ব্যবসায়ী, সেটা কোঅপারেটিভ হতে পারে, বিভিন্ন বন্ধু বান্ধব ব্যবসায়ীরা মিলে একটা ব্যাংক তৈরি করতে পারে। এবার ব্যাংকগুলো কি সাধারণ মানুষকে লোন ফোন দিচ্ছে, দীর্ঘদিন পরে সেই যখন তারা ব্যবসা চালাচ্ছে তাদের কনজিউমার অনেক হয়ে যাচ্ছে, তাদের অনেক বেশি টাকা জমা পড়ছে লোন, ফলে একটা বেশ বড় ধরনের যখন একটা ব্যবসা শুরু হয়ে যাচ্ছে, তখন কোনো কারণে যদি একটু আগেই বললাম ব্যাংকটা যদি ফ্রড হয় বা উঠে চলে যায় বা তাদের ব্যবসা বন্ধ করে দেয়, তাহলে অতগুলো মানুষের টাকা পয়সার কোনো হদিশ পাওয়া যাবে না, একটা বিশাল ক্ষতির সম্মুখীন হবে জনগণ। সেই জন্য তখন কি করে, গভর্নমেন্টের উপর প্রেশার আসে এবং গভর্নমেন্ট সেগুলোকে আন্ডারটেক করে নেয়। তো যখন এই মানে প্রাইভেট প্রপার্টি থেকে সোশ্যাল প্রপার্টি যখন পাবলিক প্রপার্টিতে রূপান্তর করে যায় গভর্নমেন্টের থ্রু দিয়ে, সেটাকে ন্যাশনালাইজেশন বা রাষ্ট্রীয়করণ বলা হয়। তো এই ধরনের রাষ্ট্রীয়করণ আমরা জানি কি, ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট 1949 1 জানুয়ারিতে আরবিআই কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ন্যাশনালাইজড হয়েছিল এবং ইন্দিরা গান্ধীর আমলে 1969 থেকে 1985 এর মধ্যে প্রায় 20খানা 14+6 টোটাল 20খানা ব্যাংক ন্যাশনালাইজড হয়েছিল ওই টাইমটুকুর মধ্যে। এই ধরনের ব্যাংকগুলোকে কি আমরা জানি, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ মানে হায়দ্রাবাদ, এই সমস্ত বিভিন্ন ধরনের ব্যাংক এই সময় কিন্তু ন্যাশনালাইজড হয়েছিল। টোটাল মানে ম্যাক্সিমাম ন্যাশনালাইজড ব্যাংক হয়েছিল কিন্তু ইন্দিরা গান্ধীর জামানায় 1969 টু 1985 এর মধ্যে। এবার আমরা চলে আসি ডিফারেন্স বিটুইন প্রাইভেট ব্যাংক এবং পাবলিক ব্যাংক। প্রাইভেট ব্যাংক কাকে বলে এবং প্রাইভেট ব্যাংক কাকে বলে, তাদের তফাৎটা কোথায়। যখন কোনো একটা ব্যাংকের শেয়ার ক্যাপিটাল 50% অধিক প্রাইভেট বা ব্যক্তির হাতে থাকবে, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কয়েকজন ব্যক্তির হাতে থাকবে, তখন সেটাকে প্রাইভেট ব্যাংক বলা হয়ে থাকে। সেখানে গভর্নমেন্টের শেয়ার 50%-এর সবসময় নিচে থাকতে হবে। 50%-এর অধিক থাকবে প্রাইভেটের হাতে, তখন সেটাকে প্রাইভেট ব্যাংক বলা হয়। আর পাবলিক ব্যাংক তখন বলা হয় যখন গভর্নমেন্টের হাতে শেয়ার ক্যাপিটাল, ওই ব্যাংকের শেয়ার ক্যাপিটাল 50%+ থাকে। 50%+ থাকলে গভর্নমেন্টের হাতে সেটা গভর্নমেন্ট বা পাবলিক ব্যাংক, আর যদি 50%+ পাবলিকের হাতে থাকে সেটাকে পাবলিক ব্যাংক বলা হয়ে থাকে। এবার আমরা চলে আসি স্ট্রাকচার অফ আরবিআই, বা যে গভর্নিং বডি আরবিআই কে পরিচালনা করছে, তেমন 21 জনের একটা টিম আরবিআই কে পরিচালনা করছে। এখানে যে একটা হায়ারার্কি রয়েছে, সেখানে যে সমস্ত অফিসার্স গুলো রয়েছে তাদের আমরা স্তর অনুযায়ী আমি তাদের নামগুলো বলছি। প্রথম যিনি থাকেন তিনি হলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস, তারপরে থাকেন একজন গভর্নর, তারপরে থাকেন ডেপুটি গভর্নর 4জন, এক্সিকিউটিভ ডিরেক্টরস, প্রিন্সিপাল, চিফ জেনারেল ম্যানেজার, চিফ জেনারেল ম্যানেজার্স, ডেপুটি জেনারেল ম্যানেজার্স, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার্স, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার্স এবং সাপোর্ট স্টাফ। টোটাল 12খানা এবং স্তর রয়েছে এবং 12খানা স্তরের হাইয়েস্ট যিনি থাকেন তারা হলেন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস। একটু আগেই বললাম যে আরবিআই কেন অটোনোমাস না, কারণ আরবিআই
পরিচালিত হয় সেন্ট্রাল গভর্নমেন্ট, ভারত সরকার এবং আরবিআই একটা বোর্ড রয়েছে, এদের যৌথ উদ্যোগে আরবিআই কিন্তু পরিচালনা হয়েছে। আর আরবিআই কিন্তু নিজের সমস্ত কিছু তার প্রশাসন পরিচালনা করতে পারে না, সেই জন্য আরবিআই কিন্তু অটোনমাস না। তেমন 12খানা স্তরের টোটাল 21 জন সদস্য মিলে আরবিআইটাকে পরিচালনা করছে। এটা গেল আরবিআই এর যে স্ট্রাকচার সেখানে। এবার এখানে আমি আরো বলে দিই, 1জন গভর্নর, 4জন ডেপুটি গভর্নর, 2জন ফাইন্যান্স মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ, 10জন গভর্নমেন্ট নমিনেটেড ডাইরেক্টরস, 4জন ডাইরেক্টরস হু রিপ্রেজেন্ট লোকাল বোর্ডস লাইক মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই। তাহলে আমরা কোথা পেলাম? 1জন গভর্নর প্লাস 4জন ডেপুটি গভর্নর প্লাস 2জন ফাইন্যান্স মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ, 10জন গভর্নমেন্ট মেনশন নমিনেটেড ডাইরেক্টরস, 4 ডাইরেক্টরস হু রিপ্রেজেন্ট লোকাল বোর্ডস ফর মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই। টোটাল 21 জনের একটা টিম আরবিআই কর্মকাণ্ড পরিচালনা করছে। এবার আমরা চলে আসি টাইপস অফ ব্যাংকস এর আলোচনায়। আমরা একটু আগেই বললাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 ব্যাংককে মূলত দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে শিডিউল ব্যাংক, একটা নন শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক কোনগুলো? 1934 অ্যাক্টের সেকেন্ড শিডিউলে যে ব্যাংকগুলো মেনশন করা আছে নাম, সেইগুলো হচ্ছে শিডিউল ব্যাংক। শিডিউল ব্যাংক হওয়ার সুবিধে কি? শিডিউল ব্যাংক হলে এরা আরবিআই এর থেকে লোন পায় বেস রেটে, ব্যাংক রেটে এরা লোন পেয়ে থাকে, এবং এইগুলো হচ্ছে তোমার 1934 অ্যাক্টের 2 নম্বর শিডিউলে মেনশনড আছে। কিন্তু নন শিডিউল ব্যাংকগুলো আরবিআই এর নির্দেশনামা তো অনেক মেনে চলেও না, এবং আরবিআই থেকে লোন ফোনও এরা খুব সহজে পায় না। এটা হলো শিডিউল ব্যাংক এবং নন শিডিউল ব্যাংকের পার্থক্য। শিডিউল ব্যাংক আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক মানে আমরা একটু আগে বললাম যে গভর্নমেন্টের 50+ শেয়ার হোল্ডার গভর্নমেন্টের আন্ডারে। আরেকটা রয়েছে প্রাইভেট সেক্টর ব্যাংক। প্রাইভেট সেক্টর বললাম কি, ব্যক্তির হাতে শেয়ার ক্যাপিটাল 50%+। এই ধরনের ব্যাংকগুলো কি আমরা জানি, এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস, বন্ধন, তারপরে কারুর বৈশ্য, এই যে বিভিন্ন ব্যাংক, ফেডারেল ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংক। এবং আরেক যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফরেন ব্যাংক। ফরেন ব্যাংক বলছে যাদের রেজিস্ট্রেশন অফিস কিন্তু বিদেশে, কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশে ব্রাঞ্চ খোলে। তেমনি ভারতবর্ষেও কিছু বিদেশি ব্যাংকের ব্রাঞ্চ আছে, ভারতেরও ব্যাংকের বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ বিদেশে আছে। তেমনি এই সমস্ত বিদেশি ব্যাংক যখন এখানে এসে ব্রাঞ্চ খোলে, সেগুলোকে আমরা ফরেন ব্যাংক বলি। এই সমস্ত ব্যাংকগুলোর মধ্যে কি আছে, যেমন হংকং, সাংহাই, এইচএসবিসি, ইয়েস ব্যাংক, তার পাশাপাশি আমরা যে স্ট্যান্ডার্ড চার্টার, সিটি ব্যাংক, এই সমস্ত ব্যাংকগুলো হচ্ছে ফরেন ব্যাংক। এদের রেজিস্ট্রেশন অফিস বাইরে, কিন্তু এখানে তাদের শাখা রয়েছে, এরা এখানে ব্যবসা বাণিজ্য করছে। আরেকটা ব্যাংক আছে যে রিজিওনাল রুরাল ব্যাংক বা আরআরবিজ বা রিজিওনাল রুরাল ব্যাংক। এটা হচ্ছে নাবার্ডের অধীনে কাজকর্ম পরিচালনা করে। এটা আরআরবি অ্যাক্ট 1976 এর অধীনে এই ব্যাংকটা তৈরি হয়েছিল, একটার অধীনে। এখানে খুব একটু কমপ্লেক্স ব্যাপারটা রয়েছে। এখানে হচ্ছে গভর্নমেন্টের শেয়ার কিন্তু 50%+। তার পাশাপাশি যেই স্টেটে ব্যাংকটা রয়েছে সেই স্টেটের শেয়ার ক্যাপিটাল থাকে টোটাল ব্যাংকের 15%। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের 50%, 50%, স্টেট গভর্নমেন্টের 15%, টোটাল 65%, বাকি থাকছে 35%। এই 35%টা হলো যেই স্টেটে আছে সেই স্টেটের কোনো একটা বড় পেরেন্সিয়াল ব্যাংক, মানে তার মানে পিতৃস্থানীয় কোনো ব্যাংক যেটাকে ফাইন্যান্স করছে, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে। তো সেই ব্যাংকের শেয়ার ক্যাপিটাল থাকে 35%। টোটাল সেন্ট্রাল গভর্নমেন্ট 50%, স্টেট গভর্নমেন্ট যেই স্টেটে ওই ব্যাংকটা আছে, রিজিওনাল রুরাল ব্যাংক, তার আন্ডারে 15%, এবং যেই ব্যাংক ওকে ফাইন্যান্স করছে বা টাকা পাকা লোনের ধার দিচ্ছে সেই ব্যাংকের আন্ডারে 35%। টোটাল 50+15+35 এই শেয়ার ক্যাপিটালে রিজিওনাল রুরাল ব্যাংকগুলো নাবার্ডের অধীনে কাজকর্ম করে। এদের মূল কাজগুলো হলো, মোটোটা কি হলো, গ্রামে গঞ্জে বিভিন্ন মানুষজনকে ব্যাংকিং সহযোগিতা করা, গ্রামে গঞ্জের ডেভেলপমেন্ট করা, এই সমস্ত কাজগুলো এইগুলো করে থাকে। এবার আমরা চলে আসি পাবলিক সেক্টর ব্যাংকে। মূলত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। এসবিআই অ্যান্ড অ্যাসোসিয়েটস ব্যাংক, একটু আগেই বললাম 1955 অ্যাক্ট অনুযায়ী এসবিআই তৈরি হয়েছে, এবং এসবিআই অ্যাসোসিয়েটস ব্যাংক তৈরি হয়েছে 1959 অ্যাক্ট অনুযায়ী। এসবিআই ন্যাশনালাইজড ব্যাংক না, কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংক, যার শেয়ার ক্যাপিটাল 23% মার্কেট শেয়ার এবং 25% লোন এবং ডিপোজিট সেকশনে থাকে, এবং ওয়ার্ল্ডের 43তম বৃহত্তম ব্যাংকের তালিকায় এসবিআই এর নাম রয়েছে। এবং এসবিআই হচ্ছে, এক্ষেত্রে বলে রাখি, এসবিআই কিন্তু আরবিআই এর বৈধ সন্তান বলা যেতে পারে আর কি, মানে প্রথম সন্তান বা বৈধ সন্তান। আরবিআই যেমন ফুললি ওন্ড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, তেমনি এসবিআই ওন্ড বাই আরবিআই। এবং আরবিআই প্রত্যেক পিতামাতা যেমন তার প্রথম সন্তানকে খুব ভালোবাসে, খুব স্নেহের হয়, আদরের হয়, তেমনি আরবিআই এর কাছে এসবিআইও সেই ধরনের আর কি, প্রথম সন্তান, বড় সন্তান, সমস্ত কিছু সুযোগ সুবিধা আরবিআই বেশি পেয়ে থাকে অন্যান্য ব্যাংকের সঙ্গে কম্পেয়ারে গেলে। এবার চলে আসি ন্যাশনালাইজড ব্যাংক। ন্যাশনালাইজড ব্যাংকটা এখানে বলে রাখলাম,
আরবিআই এবং তার অ্যাসোসিয়েটস ব্যাংক ছাড়া যে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংক রয়েছে সেগুলো সবাই ন্যাশনালাইজড ব্যাংক। ন্যাশনালাইজড ব্যাংকের বৈশিষ্ট্য কি? যে ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট 1949-এর অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত ব্যাংকগুলো চলে এবং যে সমস্ত ব্যাংকগুলো আরবিআই থেকে খুব সহজেই লোন পায় ব্যাংক রেটে, সেই সমস্ত ব্যাংকগুলোকেই ন্যাশনালাইজড ব্যাংক বলা হয়ে থাকে। এই ধরনের ব্যাংকও ভারতবর্ষে প্রচুর রয়েছে। এর পাশাপাশি চলে আসি আদার পাবলিক সেক্টর ব্যাংক। আদার পাবলিক সেক্টর ব্যাংক কোনটা? একটা মাত্রই আছে, সেটার নাম আইডিবিআই, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এটা আলাদাভাবে একটা পার্লামেন্ট থেকে সেপারেট রুল করা হয়েছে, যেটা হচ্ছে এসবিআই এর আন্ডারেও আসে না, এসবিআই অ্যাক্ট 1955-এর অধীনেও আসে না, আবার 1949 ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্টের আওতাতেও আসে না। 1955 অ্যাক্ট এবং 1949 অ্যাক্টের বাইরেও পার্লামেন্ট আলাদাভাবে একটা অ্যাক্ট বের করেছে, সেটা হলো আইডিবিআই অ্যাক্ট 1964। এই অ্যাক্টের অধীনেই এই ব্যাংক তার কর্মকাণ্ড পরিচালনা করে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক, বুঝতেই পারছেন, ব্যাংকিং মানে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সহযোগিতা করা, টাকা লোন ধার দেওয়া বা শিল্পের প্রসার ঘটানো এই ব্যাংকেরই প্রধান কাজ। তো এই ব্যাংকটা তৈরি হয়েছিল কি 1964 অ্যাক্ট অনুযায়ী এই ব্যাংকটার প্রতিষ্ঠা ঘটেছে। তো আমরা এই ব্যাপারটা বুঝে নিলাম। এবার আমরা চলে আসি কমার্স শিডিউল ব্যাংকের যে ভাগ ছিল, কমার্শিয়াল ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংক। কোঅপারেটিভ ব্যাংকটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা স্টেট কোঅপারেটিভ, একটা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ এবং আদার কোঅপারেটিভ ব্যাংক। এবং এইগুলো সবই নাবার্ড, নাবার্ড যে ব্যাংক রয়েছে তার অধীনে এগুলো কাজকর্ম করে, এগুলো আরবিআই এর অধীনে কাজ করে না। তো স্টেট কোঅপারেটিভ মানে বুঝতেই পারছেন, স্টেটে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী বা স্টেট নিজের থেকে কোঅপারেট করে এই ব্যাংকগুলো প্রতিষ্ঠা করছে। ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক, আদার্স কোঅপারেটিভ ব্যাংক বা কোনো একটা ছোট্ট অঞ্চলে, সেটা হতে পারে কোনো সাব ডিভিশন, হতে পারে কোনো পৌরসভা, এই সমস্ত জায়গাতে কিছু ব্যবসায়ী গোষ্ঠী বা পৌরসভার লোকজন মিলে একটা ব্যাংক যদি স্থাপন করে, সেগুলো এই আদার্সের মধ্যে পড়ে যাচ্ছে। এই গেল মোটামুটি ব্যাংকের টাইপস, যেটা হচ্ছে 1934 রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তে উল্লেখ রয়েছে। সেই অনুযায়ী ব্যাংকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। এই গেল তার টাইপ। মোটামুটি এই বিষয়টা বোঝা গেল। এবার আমরা মূল আলোচনাতে চলে এলাম। ফাংশনস অফ আরবিআই। ফাংশন অফ আরবিআই প্রধান আমরা কি জানাম? ইস্যুইং অফ কারেন্সি বা ইস্যুয়ার অফ কারেন্সি, টাকার যে ছাপানোর যে অধিকার সেটা আরবিআই আছে আমরা জানি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 1934-এর যে 22 যে সেকশন ছিল সেখানে আমরা জানি এই ক্ষমতাটা একমাত্র আরবিআই এর কাছে আছে। এবং আরবিআই এর আরো একটা ক্ষমতা দেওয়া হয়েছে, আরবিআই 10,000 টাকা পর্যন্ত নোট ছাপাতে পারে এবং যে সমস্ত টাকা পয়সা নষ্ট হয়ে যায় সেগুলোকে এক্সচেঞ্জ করতে পারে বা সেগুলো রিপ্রিন্ট করতে পারে। এখানে একটা বলে রাখি, আরবিআই কিন্তু প্রয়োজন হলেই বা মানে ইচ্ছা করলেই টাকা ছাপাতে পারে না, তাহলে ভেনিজুয়েলার মতো কেস হয়ে যাবে আর কি। ভেনিজুয়েলা শহরটাতে সরকার ইচ্ছা খুশি ইনফ্লেশন ডিফ্লেশনকে কন্ট্রোল করার জন্য বা মন্দা যেটাকে ডিফ্লেশন বলা হয় সেটাকে কন্ট্রোল করার জন্য প্রচুর পরিমাণে টাকা ছাপিয়ে দিয়েছিল। তারপরে অর্থনীতি ব্যবস্থা একবারই ভেঙে পড়েছে। সামান্য একটা ব্রেডের দাম হয়ে গেছে 10,000 টাকা দাম হয়ে গেছে আর কি। মানে সেভাবে অর্থনীতি এমন ব্যবস্থা পৌঁছে গেছে টাকা ছাপিয়ে দেওয়ার পরে। সুতরাং রিজার্ভ ব্যাংকের টাকা ছাপানোর ডেফিনেটলি অধিকার আছে, কিন্তু সেই ইচ্ছা খুশি কিন্তু যখন তখন টাকা ছাপাতে পারে না। এর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে গোল্ড রিজার্ভ বলা থাকে, আর একটা হচ্ছে ফরেন কারেন্সি রিজার্ভ। যেই পরিমাণ টাকা ছাপাবে সেই পরিমাণ গোল্ড কিন্তু প্রিজার্ভ করে রাখতে হয়, জমা রাখতে হয়, বা ফরেন কারেন্সি জমা করে রাখতে হয়। এখানে অনেক বেশি মেকানিজম আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনাতে বুঝে নেব। তো এই গেল আরবিআই এর ব্যাপার। এবার আরবিআই এর যে টাকা, এখানে একটা ট্রিকি কোশ্চেন আছে, সেটা হলো কি আরবিআই ভারতীয় টাকা ছাপাতে পারে, কিন্তু এক্সেপ্ট হচ্ছে 1 টাকার নোট। 1 টাকার নোট কিন্তু এটা ইস্যু করতে পারে একমাত্র ক্ষমতা রয়েছে কি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এবং এখানে যে সিগনেচারটা থাকে সেটা হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স 1 টাকার নোট ছাপায় এবং সেখানে সিগনেচার থাকে হচ্ছে ফাইন্যান্স সেক্রেটারি, কিন্তু বাকি সমস্ত টাকা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ছাপায় এবং সেখানে সিগনেচার থাকে গভর্নর অফ আরবিআই। আরবিআই যে গভর্নর তার সিগনেচার থাকে। এটা গেল ট্রিকি কোশ্চেন এবং একটা বেসিক ডিফারেন্স। তো এবার চলে আসে যে সমস্ত জায়গাতে, এবং এখানে আরেকটা কথা বলে দিই, মানে নোটের ক্ষেত্রে একটু বললাম, নোটের ক্ষেত্রে আরবিআই কিন্তু ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত নোট ছাপাতে পারে, এবং কয়েনের ক্ষেত্রে কিন্তু 1,000। এখন অব্দি কয়েন যেমন 10 টাকার কয়েন রয়েছে এবং 2,000 টাকার নোট রয়েছে, সেই 2,000 টাকার নোট থেকে 10,000 পর্যন্ত করতে পারে, এবং 10 টাকার কয়েনটাকে 1,000 টাকার কয়েন পর্যন্ত, মানে 1,000 টাকারই কয়েন বলা যেতে পারে, 1,000 টাকার কয়েন পর্যন্ত ছাপাতে পারে। এবার যে সমস্ত জায়গাতে মানে নোট প্রিন্ট হয়ে থাকে গভর্নমেন্টে, সেগুলো আমরা বলে রাখি, এটার নাম হলো SPMCIL। এটা ফুললি ওন্ড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। এদের ব্রাঞ্চেসগুলো কোথায়? নাসিক, দিওয়াস, মধ্যপ্রদেশ। আর একটা আছে কি RBNMPL, এটা ওন্ড বাই দ্য আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এদের ব্রাঞ্চেস হলো মাইসোর, শালবনী এবং কলকাতা। আর যেখানে কয়েন ছাপানো হয়ে থাকে বা কয়েন তৈরি করা হয়ে থাকে সেটার নাম হলো কি SPMCIL। এদের 4টে ব্রাঞ্চ আছে, একটা হলো মুম্বাই, নয়ডা, কলকাতার আলিপুর, হায়দ্রাবাদের চেরলাপল্লী এবং সৈফাবাদ। এই দুটো, এই 4টে জায়গাতে যে কয়েন ছাপানো তৈরি হয়ে থাকে।
আর নোট ছাপানো হয়ে থাকে এই দুটো জায়গাতে এবং 4টে ব্রাঞ্চ রয়েছে, এটা আমরা জেনে গেলাম। এবার নেক্সট চলে আসি আমরা আরবিআই এর ফাংশন হিসেবে ব্যাংকার টু ব্যাংকস আর ব্যাংক অফ কমার্শিয়াল ব্যাংকস। সমস্ত কমার্শিয়াল ব্যাংকের কিন্তু বাবা ব্যাংক বলা যেতে পারে আরবিআই, তাদেরকে টাকা পাকা লোন ফোন ধার দিচ্ছে আরবিআই। এবং তার পাশাপাশি ব্যাংকার অফ ব্যাংকস মানে সমস্ত ব্যাংকের ব্যাংক আর কি, সমস্ত ব্যাংকের বাবা বলা যেতে পারে আরবিআই। আরবিআই অ্যাকচুয়ালি ফ্রেন্ড ফিলোসোফার অফ গাইড অফ অল দ্য ব্যাংকস, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, তাদেরকে বিভিন্ন রেগুলেশনস বলে, আরবিআই নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো চলে, আরবিআই তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে। তো এই ধরনের একটা মেকানিজম আরবিআই এর সঙ্গে অন্যান্য ব্যাংকের রয়েছে, পিতা পুত্রের সম্পর্ক বলা যেতে পারে। এবার চলে আসি ব্যাংক অফ দ্য ব্যাংকার অফ দ্য গভর্নমেন্টস। এখানে আরেকটা ব্যাপার যে সরকারের যখন টাকা প্রয়োজন হবে বা সরকার কোথায় টাকা রাখবে, এই জায়গাটা কিন্তু আরবিআই এর সঙ্গে সরকার করে রাখবে। বিভিন্ন স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা তাদের টাকা পয়সা জমা রাখে আরবিআই গিয়ে, এবং তারা আরবিআই থেকে প্রয়োজনে টাকা পেতে পারে। তো সেক্ষেত্রে তাদের কোনো কিন্তু ইন্টারেস্ট লাগে না, বিনামূল্যে তারা কিন্তু টাকা জমা রাখতে পারে এবং টাকা আরবিআই এর কাছ থেকে পেতে পারে। এটা একটা ডিফারেন্স। এবার চলে আসি আমরা ম্যানেজেস প্রাইস স্টেবিলিটি, কন্ট্রোল অফ ক্রেডিটস। মানে এইটাই মেন আরবিআই এর কাজ, মানে প্রাইস স্টেবিলিটিকে রাখা। কারণ ভারতবর্ষের অর্থনীতির প্রধান যদি কন্ট্রোলার বলা যেতে পারে সেটা হলো আরবিআই। কোনোভাবে যাতে ইনফ্লেশন না হয়ে যায়, মুদ্রাস্ফীতি না ঘটে যায়, ডিফ্লেশন বা মুদ্রা হ্রাস বা অর্থনীতি যাতে মানে হ্রাস না হয়ে যায়, ধ্বংস না হয়ে যায়, সেই ব্যাপারটাকে মানিটারি পলিসি বা মানিটারি কন্ট্রোল কিন্তু টোটালটাই করে থাকে আরবিআই। অর্থনীতিটা পুরো দাঁড়িয়ে আছে আরবিআই এর নীতি এবং আরবিআই এর যে বোর্ড রয়েছে তাদের মস্তিষ্ক থেকেই, মানে তাদের ব্রেন চাইল্ড বলা যেতে পারে ভারতের অর্থনীতিটা। তাদের একটু কিছু প্রবলেম ঘটে গেলে ভারতের অর্থনীতি ব্যবস্থা সঙ্গে সঙ্গে ভেনেজুয়েলার মতো সেকেন্ডে ভেঙে পড়ে যাবে। কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ডেমোক্রেসি কিন্তু আমাদের ভারতবর্ষ, সুতরাং এটা ভাবতে হবে। হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তখন কি করে আরবিআই, যখন ইনফ্লেশন ঘটে, অর্থনৈতিক মানে মুদ্রাস্ফীতি যখন ঘটে, তখন কি করে যায় আরবিআই, এই যে রেপো রেট, রিজার্ভ রেপো রেট, এখানে একটু চাবিটাকে এঁটে দেয়, টাইট করে দেয়। তখন টাকার যখন ফ্লো বেশি হয়ে যাচ্ছে, ইনফ্লেশন মানে হচ্ছে টাকার যোগান বেশি হয়ে যাচ্ছে, মানে আপনার হাতে বেশি ক্যাশ, লিকুইড মানি বেশি চলে আসছে। একটা জায়গাতে গিয়ে আপনারই কোনো একজন সহক্রেতা, সে 20 টাকায় কিনলে আপনার কাছে বেশি টাকা আছে, আপনি সেটা 25 টাকায় কিনে নিচ্ছে। তাহলে বিক্রেতা সে ভাবছে কি আমি তো 25 টাকায় আমার মালটা বিক্রি হয়ে যাচ্ছে, তাহলে আমি 25 টাকা করে দিই। আবার একজন এসে তার বেশি টাকা আছে, 30 টাকায় কিনে নিচ্ছে, তাহলে কি জিনিসপত্রের দামগুলো বেড়ে যায়। এটা ইনফ্লেশনের একটা ব্যাড এফেক্ট। তখন কি হয়, এই রেপো রেট, রিজার্ভ রেপো রেটের একটা মেকানিজম আছে, ব্যাংকগুলোকে একটু টাইট দেওয়ার জন্য আরবিআই এই সমস্ত কন্ট্রোলগুলো করে। তো সেক্ষেত্রে ব্যাংকগুলো মার্কেটে যে লোন ছেড়েছে সেক্ষেত্রে তারা লোনের রেটটা কমিয়ে দেয় বা ইন্টারেস্টটাকে কমিয়ে দেয়। ধরুন আগে ইন্টারেস্ট দিত ডিপোজিটের উপরে 10% বা 4%, তারপরে সেটা কমিয়ে 3% করে দিচ্ছে। তাহলে কি মানুষজন টাকা পয়সা বেশি ব্যাংকে কম রাখবে, তো মানুষের হাতে টাকা পয়সা কম থাকবে। তবে যখন ইনফ্লেশন ঘটে যাচ্ছে তখন হচ্ছে ব্যাংক কি করে, একটা হচ্ছে ওই মানে কনজারভেটিভ পলিসি নিয়ে নেয় আর কি, মানে ঋণটাকে কন্ট্রোল করার জন্য। মানে ধরুন হাতটা আলগা ছিল, হাতটাকে জড়ো করে নিচ্ছে, মুঠি করে নিচ্ছে আর কি, মানে কন্ট্রোল করার জন্য। আর যখন ডিফ্লেশন ঘটছে, যখন মুদ্রা মার্কেটে নেই, মানুষজনের সাথে টাকা পয়সা নেই, দারিদ্রতা বৃদ্ধি পাচ্ছে, তখন কি হয়ে যায়, তখন জিনিসটাকে একটু ফ্লেক্সিবল করে দিচ্ছে, উদার নীতি নিচ্ছে, টাকা পয়সা ছাড়ছে, বেস রেটটাকে কমিয়ে দিচ্ছে বা রেপো রেটটাকে কমিয়ে দিচ্ছে। তো এই সমস্ত করে ব্যাংকের হাতেও টাকা দিয়ে দিচ্ছে। ব্যাংকের হাতে টাকা রাখলে কি ব্যাংক সাধারণ মানুষের মধ্যে লোন ফোন দেবে, কারণ কার লোন, বাড়ি লোন, হাউস লোন, মুক্ত এইগুলো মানুষ পেয়ে যাচ্ছে, আমার সাথে টাকা চলে আসছে। তাহলে যখন ইনফ্লেশন ঘটছে তখন কনজারভেটিভ পলিসি, আর যখন ডিফ্লেশন ঘটছে, মন্দা যখন ঘটছে, তখন লিবারেল পলিসি করে, ফ্লেক্সিবল পলিসি করে অর্থনীতিটাকে মোটামুটি কন্ট্রোল করে। এটা কিন্তু আরবিআই এর একটা কাজ, ম্যানেজেস প্রাইস স্টেবিলিটি। নেক্সট চলে আসি লাইসেন্সিং ট্রেনিং অফ এমপ্লয়িজ। বিভিন্ন যে ব্যাংকগুলো গড়ে উঠবে, সেইগুলো ব্যাংক গড়তে গেলে আরবিআই এর কিন্তু একটা লাইসেন্স বা আরবিআই এর একটা অনুমতিপত্র লাগে। এর পাশাপাশি যে সমস্ত ট্রেনি, আরবিআই যে সমস্ত ট্রেনি আছে তাদেরকে ট্রেন্ড করার জন্য বিভিন্ন ধরনের অর্গানাইজেশন বা সংস্থা বা ইনস্টিটিউট আছে, সেখানেও কিন্তু আরবিআই তাদের এমপ্লয়ীদের ট্রেন্ড করার জন্য এই দায়িত্বটা কিন্তু আরবিআই সামলায়। তার পাশাপাশি মনিটরিং টু কমার্শিয়াল ব্যাংকস অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংকস। হ্যাঁ, এই যে কমার্শিয়াল ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংকগুলো আছে, তাদের মনিটর হিসেবে কাজ করে, মানে তাদের তত্ত্বাবধায়ক, তাদের উপর নজরদারি করে, তারা কিছু ভুল করছে কিনা বা সেই সমস্ত বিষয়ে তাদেরকে তাদের উপর সবসময় একটা মানে চোখ রেখেছে, নজর রেখেছে। এই নজরদারির কাজটাও কিন্তু আরবিআই করে থাকে। এরপরে চলে আসি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, মনিটারি কন্ট্রোলার অফ ফরেন কারেন্সিস। এইটা খুব কিন্তু ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলাতে পারে। বৈদেশিক মুদ্রার যে নীতি নির্ধারণ, ব্যবস্থাপনা, নিয়ন্ত্রণ, এটা কিন্তু আরবিআই করে থাকে। কারণ ভারতবর্ষের টাকার যে মূল্য বিশ্বের বাজারে কেমন হবে সেটা কিন্তু আরবিআই নির্ধারণ করে রাখে। তো এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট 1999 এর তত্ত্বাবধানে দ্য আরবিআই ফাইন্যান্সিয়াল মার্কেটস ডিপার্টমেন্টস FMD participates in the foreign exchange market by the undertaking sales, purchase and foreign currencies to ease
ভোলাটিলিটি ইন পিরিয়ডস অফ এক্সেস ডিমান্ড ফর সাপ্লাই অফ ফরেন কারেন্সি। অ্যাকচুয়ালি যে সমস্ত বৈদেশিক মুদ্রা লেনদেন হয় তার নীতি নির্ধারণ করা, এই সমস্ত লেনদেনের দেখাশোনা করার ভার আরবিআইয়ের উপর। ভারতের উপর বাহ্যিক মূল্য, ভারতের টাকার বাহ্যিক মূল্য স্থির করার কাজটা কিন্তু আরবিআই, এবং একই সঙ্গে দেশের যে মুদ্রার বিনিময় হার বাজার শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। একে নমনীয় বিনিময় হার নীতি বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ সিস্টেম বা এফইএস বলা হয়ে থাকে। সুতরাং ভারতের টাকার বিদেশের বাজারে তার মান কত হতে পারে, মূল্য কত হতে পারে, সেগুলো নির্ধারণ করা, বা বিদেশের থেকে যে সমস্ত ব্যাংকে টাকা আসছে তাদের কন্ট্রোল করা, এই সমস্ত কাজগুলো কিন্তু আরবিআই করে থাকে। এর পাশাপাশি নিকাশি ঘরের কাজ করে। নিকাশি ঘরের কাজ বলতে যে চেক ক্লিয়ারেন্স, চেক ক্লিয়ারেন্স কি আমরা কি জানি, একটা ব্যাংকের চেক আরেকটা ব্যাংকে আমরা যখন জমা দিই তখন ওই ব্যাংকের যে সেকশনস আছে, চেকস ডিপার্টমেন্ট বা চেক সেকশন, তারা কি করে ওই চেকটাকে চেক করে নেয়, আরবিআই একটা সিগন্যালের জন্য অপেক্ষা করে। আরবিআই সিগন্যাল পাওয়ার পরে ওই চেকটা আমরা ভাঙাতে পারি বা আমাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়। তো অনেক ক্ষেত্রে কি হয়ে থাকে, এখানে হচ্ছে অনেক সময় চেক হোল্ড করে দেওয়া হয়, চেক বাউন্স করে যায়। চেক বাউন্স মানে অনেক কম সময় হয়ে থাকে না, ইনসাফিসিয়েন্ট অফ মানি। আপনাকে যে চেকটা ইস্যু করে দিয়েছে তার নিজস্ব অ্যাকাউন্টে কিন্তু সেই পরিমাণ টাকা না থাকার জন্য চেকটা হোল্ড করে মানে বাউন্স করে দিতে পারে, বা চেকটাকে অনেক সময় যে আপনাকে চেক দিয়েছে সে হয়তো ওই সময়ে ওই চেকটা রিলিজ করতে চায় না, সে তখন ব্যাংকে বলে দেয় যে এই চেকগুলো ছাড়বেন না, তখন চেকটা হোল্ড হয়ে যেতে পারে। এই ধরনের বিভিন্ন কিন্তু অ্যাকচুয়াল কাজগুলো করে দুটো ব্যাংকের মধ্যে চেক ক্লিয়ারেন্সের ব্যাপারগুলো কিন্তু আরবিআই তত্ত্বাবধান করে। আরেকটা কি কাজ করে, কমিউনিকেট টু ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাজ আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। হ্যাঁ, এই সমস্ত যে আন্তর্জাতিক ব্যাংকগুলো রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এই সমস্ত ব্যাংকের সঙ্গে যোগাযোগ, সর্বদা যোগাযোগ রেখে চলে, তাদের নিয়ম নীতি ফলো করে। তো এই সমস্ত কাজগুলো কিন্তু আরবিআই করে থাকে। আরেকটা হচ্ছে নেক্সট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ডেভেলপমেন্ট রোল, মানে উন্নয়নমূলক কাজকর্ম কিন্তু আরবিআই করে থাকে। প্রথম উন্নয়নমূলক কাজ কি, বৈদেশিক বাণিজ্য প্রসারের জন্য ঋণের ব্যবস্থা করে। কৃষি, ক্ষুদ্র শিল্প, এমএসি বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ বা এন্টারপ্রাইজ যেগুলোকে বলা থাকে, আবাসন প্রকল্প, শিক্ষা প্রভৃতিতে ঋণ দিয়ে সহযোগিতা করে। স্বনির্ভর প্রকল্পে আর্থিক সহযোগিতা করাও কিন্তু আরবিআইয়ের কাজ। গ্রামীণ স্তরে ছোট ছোট ব্যাংক গড়ে তোলা, এবং এই সমস্ত ব্যাংকগুলো যাতে ওই সমস্ত গোষ্ঠীগুলোকে ঋণ ফিন টাকা ধার দিয়ে গ্রামকে একটু উন্নয়নের পথে নিয়ে আসতে পারে, সেই সমস্ত ব্যবস্থাগুলো আরবিআই ওই ব্যাংকগুলোকে দিয়ে করিয়ে নেয়, এটাও তত্ত্বাবধান করে থাকে। আবাসন সমস্যায় ঋণ দান সহযোগিতা করা, ন্যাশনাল হাউসিং ব্যাংক বা এনএইচবি অ্যাক্ট এস্টাবলিশ 1988, এনএইচবি এস্টাবলিশ 1988, এই সমস্ত আবাসন প্রকল্পেও আরবিআই ঋণ ফিন দিয়ে সহযোগিতা করে থাকে। এবার রিসার্চ অ্যান্ড ডেটা ডিসিমিনেশন, বিভিন্ন ধরনের কাজকর্ম, গবেষণাপত্র প্রকাশ করা, আরবিআই তার বিভিন্ন যে তার ইয়ারলি একটা অডিট পত্র প্রকাশ করা, এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু পাবলিশ কিন্তু আরবিআই করে থাকে। এরপর পাশাপাশি আমরা আরো জানি কি ডিটেনশন অফ ফেক কারেন্সি, একটু আগে বললাম 1934 অ্যাক্টের 24 প্রভিশনে বলা আছে যে কোনো ধরনের টাকা পয়সা ছেঁড়া কাটা সেইগুলো যেমন আরবিআই এক্সচেঞ্জ করে দেয়, এরই পাশাপাশি ফেক কারেন্সিকেও কিন্তু আরবিআই কন্ট্রোল করার জন্য বিভিন্ন পলিসি রেখেছে। আরবিআই লঞ্চড এ ওয়েবসাইট টু রেজ awareness among masses about take banknotes in the market, www.paisaboltahe.rbi.org.in provides information about identifying fake currency. এই ওয়েবসাইটটা চালু রেখেছে, এখানের মাধ্যমে কি হবে, জনগণের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছে, এবং এর দ্বারাই ফেক কারেন্সিকে ডিটেক্ট করতে পারবে, কোনগুলো ফেক, কোনগুলো অরিজিনাল কারেন্সি। তো এইগুলো গেল মোটামুটি আরবিআইয়ের কাজ। এরপরে আমরা পরের ভিডিওতে যে আরবিআইয়ের আরও একটা মেন কাজ হচ্ছে মানিটারি পলিসি, সেগুলো কি একটু আগে বললাম, রিজার্ভ রেপো রেট, সিআরআর, এসএলআর, বেস রেট, এই যে টোটাল কাজগুলো আরবিআই করে থাকে, সেই সমস্ত বিষয়ে আমরা ডিটেলে পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার আগামী দিনগুলো খুব ভালো। নমস্কার।